শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনুশীলনী 9.2-এর 11 নম্বর পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা আমাদের মূল বইয়ের 28 নম্বর সৃজনশীলের সমাধান করব। 28 নম্বর সৃজনশীলে বলা আছে, ত্রিভুজ এ বি সি এর কোণ বি সমান 90 ডিগ্রি, এ বি সমান 5 সেন্টিমিটার ও বিসি সমান 12 সেন্টিমিটার। তাহলে উদ্দীপকে যে তথ্যগুলি দেওয়া আছে এই তথ্যের উপরে ভিত্তি করে আমরা ত্রিভুজটা এঁকে ফেলব। যেহেতু প্রশ্নে বলা আছে এবিসি ত্রিভুজের কোণ বি সমান 90 ডিগ্রি, তার মানে এটি একটি সমকোণী ত্রিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা 90 ডিগ্রি হয়, আর বাকি দুইটি কোণের সমষ্টি হয় 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। যেহেতু প্রশ্নে বলছে এবিসি ত্রিভুজের কোণ বি সমান 90 ডিগ্রি, আমি এখানে এঁকে ফেলেছি ত্রিভুজের এবিসি ত্রিভুজের, এটি একটি সমকোণী ত্রিভুজ, এর কোণ বি সমান 90 ডিগ্রি। এরপরে বলেছে ত্রিভুজের এ বি বাহু 5 সেন্টিমিটার। এখানে ত্রিভুজটির এ বি বাহু, আমি একটি শীর্ষবিন্দু লিখেছি এ এবং আরেকটি হচ্ছে সি। তাহলে বলছে এ বি সমান 5 সেন্টিমিটার, আমি লিখে নিলাম 5 সেন্টিমিটার, এ বি সমান 5 সেন্টিমিটার। এবং এবং বিসি সমান 12 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। হলে ক নম্বর প্রশ্নে বলছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে বলছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ভূমির সাথে, সমকোণ ব্যতীত ভূমির সাথে যে কোণ আছে, এই কোণটা হচ্ছে যে এই কোণ, এটা যদি থেটা হয়, তাহলে এই থেটা কোণের বিপরীত যে বাহু এবি বাহু, এটা কিন্তু হবে লম্ব, এটা লম্বের বাহু। এরপরে সমকোণী ত্রিভুজের যে সমকোণ 90 ডিগ্রি বি কোণ, এই বি কোণের বিপরীত যে বাহু অর্থাৎ এই বাহুটা কিন্তু হবে অতিভুজ, এটা কিন্তু হবে অতিভুজ। এবং বিসি বাহুটা হবে তাহলে ভূমি, বিসি বাহুটা হবে ভূমি, এটা হবে হচ্ছে ভূমি। আমি লিখে নিলাম বোঝার সুবিধার্থে। তাহলে বিসি বাহু হচ্ছে ভূমি। এখন প্রশ্নে বলছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে সমাধান, ক নম্বর প্রশ্নের সমাধান, ক নম্বর প্রশ্নের সমাধান বলছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তোমাদের ক নম্বর প্রশ্নের সমাধান করতে কিন্তু এই ত্রিভুজটি অঙ্কন করতে হবে। সেটা এখানে করলে বেশি সুবিধা হতো, বাট আমি তোমাদের বোঝানোর জন্য এই সাইডে করছি, যেটা ক খ গ তিনটার ক্ষেত্রে বেশি সুবিধাজনক হবে বলে। তাহলে ক নম্বর প্রশ্নের জন্য আমরা আগে লিখে নিব যে এবিসি ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি। এরপরে দেওয়া আছে লম্ব এ বি সমান 5 সেন্টিমিটার, লম্ব এ বি সমান 5 সেন্টিমিটার। এরপরে দেওয়া আছে ভূমি বিসি সমান 12 সেন্টিমিটার, ভূমি বিসি সমান 12 সেন্টিমিটার, ভূমি বিসি সমান 12 সেন্টিমিটার। এখন বের করতে হবে এসি এর দৈর্ঘ্য। এসিটা অতিভুজ, আমরা বলেছি এসি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য হতে জানি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তাহলে আমরা লিখব পিথাগোরাসের
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজ এর উপরে স্কয়ার অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এখন যদি আমরা এবিসি ত্রিভুজ হতে চিহ্নিত করি, এখানে আমরা জানি এবিসি ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি, তাহলে আমরা লিখব এসি স্কয়ার সমান লম্ব, এবিসি ত্রিভুজের লম্ব হচ্ছে এবি, লম্বের বাহু এবি, আর এবির উপরে লম্বের উপরে স্কয়ার আছে, আমরা এবির উপরে স্কয়ার দিলাম। এরপরে ভূমি, আমাদের ভূমি আছে বিসি, আমরা ভূমির জায়গায় লিখব বিসি, এরপরে বিসির উপরে ভূমির উপরে স্কয়ার আছে, আমরা ভূমি বিসির উপরে স্কয়ার দিয়ে দেব। এখন যেহেতু আমাদের অতিভুজ বের করতে হবে, অতিভুজটা কি, আমাদের অতিভুজ হচ্ছে এসি, তাহলে এসির উপরে স্কয়ার আছে, আমরা স্কয়ারটাকে ওই পারে পক্ষান্তর করে দেব। তাহলে এসি লিখে স্কয়ারটা ওই পারে পক্ষান্তর করে দিলে এটা হয়ে যাবে রোট। তারপরে এখানে আছে এ বি, আমরা লিখবো এ বি স্কয়ার, প্লাস আছে বিসি স্কয়ার, আমরা লিখবো বিসি স্কয়ার। এখন শুধু এই উপর থেকে মান বসিয়ে দিলে কিন্তু এটা হয়ে যাবে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। তাহলে লিখবো রোট ওভার এবি হচ্ছে আমাদের লম্ব, যার মান দেওয়া আছে 5 এর উপরে স্কয়ার, প্লাস এরপরে দেওয়া আছে বিসি এর মান কিন্তু বিসি কিন্তু ভূমি এর মান দেওয়া আছে 12, আমরা লিখবো 12 এর উপরে স্কয়ার। এখন যদি আমরা এটার ক্যালকুলেশন করি তাহলে আমরা জানি 5 এর উপরে স্কয়ার করলে এটা হয় 25, এটা হয় 25 প্লাস 12 এর উপরে স্কয়ার করলে আমরা জানি এটা হয় 144। এখন রুট ওভার 25 প্লাস 144, এটা প্লাস করলে হয় 169, আর 169 এর উপরে যদি আমরা রুট করি তাহলে এটার মান আমরা পাবো 13, যেটা আমাদের এসি এর মান। এসি এখানে হবে এসি এবং এসি, যেটা আমাদের প্রশ্নে বের করতে বলছে যে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। অতএব এসি এর দৈর্ঘ্য হবে, অতএব এসি এর দৈর্ঘ্য সমান 13 সেন্টিমিটার। এসি এর দৈর্ঘ্য হবে 13 সেন্টিমিটার। তাহলে যেহেতু আমরা এসি এর মান পেয়ে গেছি, তাহলে এটা একটু এখানে লিখে দেব 13 সেন্টিমিটার। এটি ছিল আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর, যেখানে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, আমরা এসি এর দৈর্ঘ্য নির্ণয় করেছি যেটা 13 সেন্টিমিটার। এখন আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান দেখব। খ নাম্বার প্রশ্নে বলা আছে কোন সি সমান থেটা হলে সাইন থেটা প্লাস কস থেটা এর মান নির্ণয় করো। সাইন থেটা এবং কস থেটা এর মান নির্ণয় করতে বলছে। আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানের জন্য ক হতে যে অতিভুজের মানটা পেয়েছি এটা আমরা একটু লিখে নেব। লিখব ক হতে পাই অতিভুজ এসি সমান, আমরা কত পেয়েছি 13 সেন্টিমিটার। এটা আমরা একটু লিখে নেব। এখন খ নম্বর প্রশ্নে বলছে কোন সি সমান থেটা হলে, কোন সি, এই সি কোণটা যদি থেটা হয় তাহলে সি কোণ থেটা হলে সাইন থেটা
প্লাস কস থেটা এর মান নির্ণয় করো। আমরা জানি, এটা আমরা আগেই বলেছি যে কোণ সি যদি থেটা হয় তাহলে এই কোণের বিপরীত বাহু অর্থাৎ এবি বাহু হবে লম্ব, যার মান 5, এবং সমকোণ হলে সমকোণ যেটা অর্থাৎ বি কোণের বিপরীত বাহু যেটা এসি বাহু, এই বাহু কিন্তু হবে অতিভুজ। তাহলে কোণ সি কে থেটা ধরে কোণ সি কে থেটা ধরে সাইন থেটা প্লাস কস থেটা এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা সরাসরি লিখতে পারি প্রদত্ত রাশি সমান, এখানে দেওয়া আছে সাইন থেটা প্লাস কস থেটা, সাইন থেটা প্লাস কস থেটা। এখন আমরা সাইন থেটা সমান কি জানি? আমরা সাইন থেটা সমান জানি লম্ব ভাগ অতিভুজ। তাহলে আমরা সেইটাই আগে লিখে ফেলবো। সাইন থেটা সমান লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ প্লাস এখানে দেওয়া আছে কস থেটা। কস থেটা সমান আমরা কি জানি? ভূমি ভাগ অতিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজের সূত্র অনুসারে কস থেটা সমান কস অনুপাতের সাথে আছে ভূমি ভাগ অতিভুজ। তাহলে সেটা লিখে ফেলবো আমরা, ভূমি ভাগ অতিভুজ। এখন এটাকে যদি আমরা এবিসি সমকোণী ত্রিভুজ থেকে লিখি তাহলে হবে লম্ব। লম্ব কি? লম্ব হচ্ছে আমাদের এবি বাহু। তাহলে আমরা লিখব লম্ব, লম্বের জায়গায় লিখব এবি বাহু, এবি বাহু। অতিভুজ হচ্ছে আমাদের এসি বাহু, তাহলে লিখব এসি বাহু প্লাস এই পাশে আছে ভূমি, আমাদের ভূমি হচ্ছে বিসি বাহু, ভূমি হচ্ছে বিসি বাহু, তাহলে ভূমির জায়গায় লিখবো আমরা বিসি। আর অতিভুজ, আমাদের অতিভুজ আবারও এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি বাহু, তাহলে এসি বাহু লিখে ফেলবো। এখন আমরা জাস্ট মান বসিয়ে দেব। এবি, আমাদের এবি বাহুর মান হচ্ছে 5, লিখবো 5। এসি বাহু অতিভুজের মান কত আমরা ক হতে পেয়েছি, এসি বাহু 13 সেন্টিমিটার, তাহলে লিখবো 13 সেন্টিমিটার প্লাস এখানে আছে বিসি, আমাদের বিসি মানে ভূমির বাহু 12 সেন্টিমিটার, আমরা লিখবো 12 সেন্টিমিটার। এরপরে এসি হচ্ছে অতিভুজের মান আমরা ক থেকে পেয়েছি, যেটা উপরে লিখে রেখেছি 13 লিখবো। এখন আমরা এটার লসাগু করব। আমরা জানি 13 এবং 13 এর লসাগু হবে 13। এখন লসাগুকে প্রথম ভগ্নাংশের হর 13 দিয়ে ভাগ করলে 13 দিয়ে ভাগ করলে 1, 5 এর সাথে গুণ করলে 5 প্লাস দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে লবের সাথে গুণ, তাহলে হর 13 দিয়ে লসাগু 13কে ভাগ করলে 1, 12 এর সাথে উপরে লবের সাথে গুণ করলে হবে 12। এখন যদি আমরা এটার সমাধান করি তাহলে হরে আছে 13 থাকবে, আর লবে 12 এবং 5 যদি আমরা প্লাস করি তাহলে হবে 17। এটাই কিন্তু হচ্ছে খ নম্বর প্রশ্নের নির্ণেয় মান। অতএব আমরা লিখতে পারি নির্ণেয় মান, অতএব নির্ণেয় মান 17/13। এটি কিন্তু আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। গ নম্বর প্রশ্নের সমাধান করব। গ নম্বর প্রশ্নে বলা আছে উদ্দীপকের আলোকে দেখাও যে সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ সমান সেক স্কোয়ার এ ইন্টু কোসেক স্কোয়ার এ। যেহেতু এখানে দেখাতে বলছে, তার মানে এটা দুইটা পক্ষ প্রমাণ করে দেখাতে হবে, বাম পক্ষ ডান পক্ষ। তার জন্য আগে আমার যে মানগুলি লাগবে সেই মানগুলি আমি একটু লিখে রাখলাম। খ হতে পাই, লিখব খতে আমরা সাইন এবং কজের মান ব্যবহার করছি, তাই লিখব খ হতে পাই, খ হতে পাই। খ হতে কি পাই?
খ হতে আমরা সাইনের মান পেয়েছি, সাইন সাইন থেটা সমান, আর আরেকটা মান পেয়েছি কজ কজ থেটা কজ থেটা। আমরা সাইন থেটা সমান পেয়েছি লম্ব ভাগ অতিভুজ, লম্ব 5/13, 5/13, আর কস থেটা এর মান পেয়েছি ভূমি ভাগ অতিভুজ 12/13, এটা হবে 12/13। এই দুইটা মান কিন্তু আমরা খ নম্বর প্রশ্নের সমাধানে পেয়েছি। সাইন থেটা সমান 5/13 এবং কস থেটা সমান 12/13। এখন আমরা বাম পক্ষ দিয়ে সরাসরি এখানে মান বসিয়ে দেবো। আমরা লিখব বাম পক্ষ সমান, বাম পক্ষে দেওয়া আছে সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ। আমরা এটা লিখে ফেলবো সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ। আমরা জানি সেক স্কোয়ার এ মানে হবে, সেক স্কোয়ার এ মানে 1/কস স্কোয়ার, সেক স্কোয়ার এ মানে 1/কস স্কোয়ার। তাহলে আমরা লিখব 1/ সেক স্কোয়ারের জায়গায় লিখব 1/কস স্কোয়ার। তাহলে এগুলোতে এ লিখব আমরা, সাইন এ কস এ। তাহলে সেক স্কোয়ার এ সমান লিখব কস স্কোয়ার এ, সেক স্কোয়ার এ মানে 1/কস স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ। আমরা জানি কোসেক স্কোয়ার এ মানে 1/সাইন স্কোয়ার এ, তাহলে লিখব 1/সাইন স্কোয়ার এ। এখন জাস্ট মান বসিয়ে দেব, এই কজ স্কোয়ার এ এর জায়গায় কজ এর মান বসিয়ে দেব, আর সাইন স্কোয়ার এর জায়গায় সাইন এ এর মান বসিয়ে দেব। তাহলে এটা হবে লবে 1 আছে 1 থাকবে, আর হরে কজ স্কোয়ার এ আছে, তাহলে কজ এ এর মান যেটা আছে এটা বসিয়ে দেব, দিয়ে তার উপরে বর্গ করব। তাহলে 12/13। যেহেতু এখানে কজের উপরে বর্গ আছে, তাহলে কজের যে মান সে মানের উপরে আমরা বর্গ করে দেব, প্লাস লবে আছে 1 1, আর হরে আছে সাইন স্কোয়ারে। আমরা জানি সাইন এ এর মান 5/13, 5/13, আর যেহেতু সাইনের উপরে স্কোয়ার আছে তাই সাইনের মানের উপরে আমরা স্কোয়ার করে দেব। এখন লবে আছে 1 1 রেখে দেব, আর হরে আছে 12 এর উপরে যেহেতু স্কোয়ার আছে, তাহলে আমরা জানি 12 এর উপরে স্কোয়ার করলে হয় 144, আর 13 এর উপরে স্কোয়ার করলে হয় 169, প্লাস এই অংশে লবে 1 আছে 1 রেখে দেব, হরে 5 এর উপরে স্কোয়ার করলে হয় 25, আর 13 এর উপরে স্কোয়ার করলে হয় 169 হবে। এরপরে এর লসাগু করলে হবে, যেহেতু লবে যেহেতু এখানে আছে 1, আর এই 1 এর নিচে একটা 1 আছে, ঠিক একইভাবে এখানেও 1 আছে, 1 এর নিচে একটা 1 আছে। এখন লবে একটা ভগ্নাংশ আর হরে একটা ভগ্নাংশ। লবের ভগ্নাংশটা কি? লবের ভগ্নাংশ 1/1 আর হরের ভগ্নাংশ 144/169, প্লাস এই অংশেও তাই, লবের ভগ্নাংশ 1/1 আর হরের ভগ্নাংশ 25/169। তাহলে আমরা জানি দুইটি ভগ্নাংশ যদি ভাগ আকারে থাকে, তাহলে নিচের ভগ্নাংশটি উল্টে যায়। তাহলে উল্টে দিলে কি হবে? উল্টে দিলে হবে 1, আগে লবের ভগ্নাংশ 1/1 গুণ হরের ভগ্নাংশটা উল্টে যাবে 169, গুণ করলে উল্টে গিয়ে হবে 169/144, প্লাস ডানাংশে হবে 1/1 গুণ হরের ভগ্নাংশটা উল্টে গিয়ে হবে 169/25, হরে হবে 25। এখন আমরা যদি এটা
গুণ করে দিই, তাহলে ওয়ানের সাথে এটা গুণ করলে এটাই হবে 169/144। তাহলে সেটা লিখবো আমরা যে 169 ডিভাইডেড বাই 144 প্লাস প্লাস লিখবো, ডান অংশ আছে 169 ডিভাইডেড বাই 25। এখন এটা লসাগু করব। আমরা দেখতে পাচ্ছি যেহেতু 144 এবং 25-এর কোনো গুণনীয়ক নেই, এজন্য এটা সরাসরি গুণ করে দিতে হবে, আর এই দুইটার গুণফলই হবে লসাগু। তো 144 ও 25 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 3600, অর্থাৎ 3600 পাবো। 3600, 144 ইন্টু 25 করলে পাবো 3600। এখন 144 দিয়ে 3600-কে ভাগ করলে আমরা পাবো 25। তাহলে লবে আছে 169, এর সাথে গুণ হবে 25 প্লাস এই লসাগু 3600-কে যদি 25 দিই, অর্থাৎ 3600-কে যদি 25 দিয়ে ভাগ করি তাহলে পাবো 144 বা 144। তাহলে লবে আছে 169, এর সাথে ইন্টু হবে 25 দিয়ে 36-কে ভাগ করলে হয় 144। এখন হরে আছে 3600, আমরা সেটা লিখে দেব। হরে 3600 আছে, সেটা আমরা লিখে দেব 3600। আর এই 169 এর সাথে 25 গুণ করলে হয়, 25 ও 169 গুণ করলে হয় 4225। 4225, 4225 প্লাস এর সাথে প্লাস করব আমরা 169 ও 144। 169 ও 144 গুণ করলে হয় 24,336। তাহলে এটা হবে 24,336। তাহলে আমরা লিখব 24,336। তাহলে এটা হচ্ছে 4225, আর এইটা হচ্ছে 24,33। হ্যাঁ, এখন এখন আমরা হরে যে 36 আছে 3600, এটা লিখব 3600, আর লবের এই 24,336 এবং 4,225, এটা যদি আমরা যোগ করি তাহলে হবে 28,561। 2 8 5 6 1। তাহলে 24,336 এর সাথে 4,225 যোগ করলে হবে 28,561। 28 56 1। এটা আমাদের বাম পক্ষ, এটা হলো আমাদের বাম পক্ষ। এখন আমরা ডান পক্ষ দেখব। আমরা ডান পক্ষ দেখব। ডান পক্ষে দেওয়া আছে sec স্কয়ার a ইন্টু কোসেক স্কয়ার a। এই দুটো আমরা গুণ করব। তাহলে আমরা লিখব বাম পক্ষ। বাম পক্ষ, বাম পক্ষ সমান, বাম পক্ষ আমাদের দেওয়া, সরি এটা লিখতে হবে ডান পক্ষ। ডান পক্ষ, ডান পক্ষ লিখব sec স্কয়ার a। sec স্কয়ার a ইন্টু কোসেক স্কয়ার a। তাহলে sec স্কয়ার a ইন্টু কোসেক স্কয়ার a। আমরা জানি sec স্কয়ার a মানে 1/cos স্কয়ার। তাহলে আমরা লিখব 1/cos স্কয়ার a। cos স্কয়ার a, sec স্কয়ার a মানে 1/cos স্কয়ার আমরা জানি। এরপরে এটা কিন্তু ইন্টু, এটা ইন্টু দিলাম। এরপরে কোসেক স্কয়ার a মানে আমরা জানি 1/sin স্কয়ার। কোসেক স্কয়ার a মানে 1/sin স্কয়ার। এখন আমরা মানগুলি বসিয়ে জাস্ট গুণ করে দেব। তাহলে উপরে লবে 1 আছে 1, আর cos স্কয়ারের মান আমাদের কত? cos স্কয়ারের মান আমাদের 12/13। 12 ডিভাইডেড বাই 13। এর উপরে যেহেতু কজের উপরে স্কয়ার আছে, তাহলে আমরা এই মানের উপরে স্কয়ার করে দেব। ইন্টু লবে আছে 1,
1 আর হরে সাইন স্কোয়ার এ আছে। আমরা সাইনের যে মান, সাইনের মান এখানে আছে 5/13, আমরা লিখব 5/13। যেহেতু সাইনের উপরে স্কোয়ার আছে, যেহেতু সাইনের উপরে স্কোয়ার আছে, তাহলে আমরা সাইন এ এর যে মান সে মানের উপরে স্কোয়ার করে দেব। এরপরে এরপরে লবে আছে 1 রাখবো, আর হরে আছে 12। 12-এর উপরে স্কোয়ার করলে হবে 144/13-এর উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে 169। এরপরে ইন্টু ইন্টু এরপরে লবে আছে 1, লবে 1, আর হরে 5-এর উপরে স্কোয়ার করলে হবে 25, আর হরে 13-এর উপরে স্কোয়ার করলে হবে 169। এখন যদি আমরা নিচের ভগ্নাংশটা, উপরে উপরে 1 আছে, 1, আর নিচে হচ্ছে 144/169। যদি এখন নিচের ভগ্নাংশটা উল্টে দিই তাহলে এটা হবে 1 গুণ 169, 169/144 ইন্টু উপরে আছে 1, উপরে 1-এর সাথে যদি নিচের এই ভগ্নাংশটা উল্টে দিই, ভাগ আছে, গুণ করে দিলে এটা উল্টে যাবে, 169 হবে লবে আর হরে হবে 25। একইভাবে 144 1-এর সাথে এটা গুণ করলে এটাই হয়, আর 1-এর সাথে এটা গুণ করলে বা 169/25 গুণ করলে এই 169/25ই হয়। তা মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা করব কি, আমরা এখন সরাসরি এই দুইটা উপাদান গুণ করে দেব। গুণ করলে লবে লবে এবং হরে হরে যদি আমরা গুণ করি তাহলে 144 ইন্টু 25 যদি আমরা করি তাহলে পাবো 144। এখানে যেমন 3600 পেয়েছিলাম, এখানে আমরা 3600 পাবো। তাহলে 3600, তাহলে 144 ইন্টু 25 গুণ করলে হবে 3600, এবং লবে যদি আমরা 169 ইন্টু 169, অর্থাৎ 169 এবং 169 যদি আমরা গুণ করি তাহলে তোমরা ক্যালকুলেট করলে এটা দেখবা এই মানটা আসবে 28,561, 28,561। তাহলে দেখো আমাদের বাম পক্ষের মান আমরা পেয়েছি এখানে এসে এইটা কত 28,561/3600, এটা আমাদের বাম পক্ষের মান। এখানে বাম পক্ষ, এখানে এসে সমাধান 28,561/3600। আবার এখানে আমরা ডান পক্ষ শুরু করে শেষ হয়েছে এখানে সমাধান, আর এখানেও আমরা পেয়েছি 28,561/3600। যেহেতু বাম পক্ষের মান এবং ডান পক্ষের মান সমান এসেছে, তাহলে আমরা গ নম্বর প্রশ্নের উত্তরে লিখতে পারি যে sec স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ ইকুয়াল sec স্কোয়ার এ ইন্টু কোসেক স্কোয়ার এ। অতএব লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আর এটি কিন্তু আমাদের 28 নম্বর সৃজনশীলের গ এর সমাধান।